আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি প্রভাষক মলি বেগম, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। আজকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, নতুন টপিকসটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে সর্বশেষ অধ্যায়। সর্বশেষ অধ্যায়টার নাম কি তোমাদের মনে আছে? সর্বশেষ অধ্যায়ের নাম হচ্ছে নিয়ন্ত্রণ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কন্ট্রোলিং। আমরা নিয়ন্ত্রণ শব্দটা আমরা আমাদের জীবনে একটা রেগুলার এটা ব্যবহার করি। তোমরাও এই শব্দটার সাথে পরিচিত। আমরা প্রত্যেকটা কাজে দেখা যায় সারা দিন নানাভাবে এই নিয়ন্ত্রণ শব্দটা ব্যবহার করি। কিংবা নিয়ন্ত্রণ, আমরা আসলে বাংলাটা খুব একটা অভ্যস্ত নই। আমরা নিয়ন্ত্রণে যে ইংরেজি প্রতিশব্দ আছে কন্ট্রোল, এই শব্দটার সাথে আমরা অনেক বেশি পরিচিত। তোমাদের পরিচিত মনে হচ্ছে? কন্ট্রোল হচ্ছে, দেখো, আমরা কন্ট্রোল বলতে সাধারণ অর্থে আমরা কন্ট্রোল বলতে আসলে কি বুঝি, কিংবা আমরা কি মনে করি কন্ট্রোলটাকে। আসলে কন্ট্রোল বলতে সাধারণ অর্থে আমরা যেটা মনে করি যে কোনো কিছু নিজের আয়ত্তে রাখা। যখন কোনো কিছু নিজের আয়ত্তে রাখা হয় তখনই আমরা সাধারণত এটাকে কন্ট্রোল বলে থাকি। দেখো, তাহলে তোমাদের এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় কন্ট্রোল শব্দটা আসছে কোত্থেকে? আমরা ব্যবস্থাপনার যে মৌলিক 7টি কাজ পড়েছিলাম, তোমাদের মনে আছে মৌলিক 7টি কাজ? হ্যাঁ, পরিকল্পনা। আমি বলছি, তোমরা আবার একটু শোনো, মনে পড়বে তোমাদের। আমরা পড়েছিলাম 7টি মৌলিক কাজ: 1 পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। মানে একটি ব্যবস্থাপনার যে মূল ম্যানেজমেন্টের যে পরিকল্পনা দিয়ে যে কোনো কাজ শুরু হয় এবং সেটা পরিসমাপ্তি হয় কোনটার মাধ্যমে? নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিংয়ের মাধ্যমে। দেখো, আবারও বলছি, ব্যবস্থাপনায় কোনো প্রাতিষ্ঠানিক লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় সেটা কোথায় যেয়ে শেষ হয়, কার মাধ্যমে শেষ হয়? নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিংয়ের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে থাকে। এবং আমরা আগেও পড়েছি, ব্যবস্থাপনার যে মৌলিক কাজগুলো আছে সেগুলো কি পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা সংগঠিত হয়। ঠিক আছে, একটার পর একটা সংগঠিত হয়। তার মানে আমাদের ব্যবস্থাপনা মৌলিক 7টা কাজ আছে, সেটা সিরিয়ালি হবে এবং সর্বশেষ কাজটা হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা ব্যবস্থাপনা কাজগুলোকে কি আবার বলি? একটি চক্র বলে থাকি। ব্যবস্থাপনা কাজগুলোকে আমরা কি বলি? একটি প্রক্রিয়া বলে থাকি, যেটা পরিকল্পনা থেকে শুরু হয় এবং শেষ হয় কি? এই পুরাটা চক্র ঘুরে এসে কোথায় এসে শেষ হয়? নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। দেখো, সেজন্য পরিকল্পনার মাধ্যমে যে কাজ শুরু হয় সেটা কোথায় এসে শেষ হচ্ছে? নিয়ন্ত্রণে এসে শেষ হচ্ছে। এবং যেহেতু ব্যবস্থাপনার কাজগুলোকে আমরা একটি চক্র বা প্রক্রিয়া বলে থাকি, সেজন্য এখানে দেখো চিত্রের মাধ্যমে কি দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণের মধ্যে যদি শেষ হয়, পরবর্তীকালে এটা চক্রাকারে যদি যায়, তাহলে নিয়ন্ত্রণের পরের আবার স্টেপটা কি? আবারও কিন্তু পরিকল্পনা। তার মানে প্রথমত আমি যে পরিকল্পনা তৈরি করি, সেই পরিকল্পনা মাফিক কাজ করার পর সর্বশেষে আমি সেই কাজটাকে মূল্যায়ন করি যে আমি কতটুকু কাজ করতে পারলাম। এবং কতটুকু কাজ করতে পারলাম, যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয় কিংবা যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে পরবর্তী যে প্ল্যানটা তৈরি করি, সেই প্ল্যানের মাধ্যমে আমি পূর্ববর্তী যে পরিকল্পনা করে যে ভুলটা হলো সেটা পরবর্তী প্ল্যানের মাধ্যমে সেটাকে আমরা সংশোধন বা বাস্তবায়ন করে থাকি। তাহলে দেখো, নিয়ন্ত্রণের সংজ্ঞাটা কি হবে? নিয়ন্ত্রণের সংজ্ঞাটা হচ্ছে পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে কোনো বিচ্যুতি হলে এবং সেই বিচ্যুতির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণকে আমরা বলি নিয়ন্ত্রণ। আমি আবারও বলছি, নির্দিষ্ট একটি আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে কোনো বিচ্যুতি হলে বিচ্যুতি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণকে আমরা নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং বলে থাকি। দেখো, বোর্ডে আমি তোমাদের একটি চিত্র এঁকে দিয়েছি, যে চিত্রকে আমরা বলি নিয়ন্ত্রণ কার্য মডেল।
দেখো এখানে কি আছে, দেখো প্রথম স্টেপে আছে আদর্শ মান নির্ধারণ। দেখো যে কোনো কাজ নিয়ন্ত্রণ বিষয়টা হচ্ছে শুধু আমরা প্রাতিষ্ঠানিক একটা যে কোনো কাজের ক্ষেত্রেই না, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, পরিবার বলো এবং নিজেকে বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই নিয়ন্ত্রণটা আমাদের প্রয়োজন। আরেকটা আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদের। গাড়ি চালানোর সময় গাড়ি যদি ব্রেক ফেল হয়ে যায় তখন আমরা আসলে সাধারণত এটাকে আমরা কি বলি, বিভিন্ন পত্র পত্রিকায় কিংবা সংবাদে আমরা দেখি যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। তার মানে গাড়িটা কি ড্রাইভারের আয়ত্তে ছিল না, ড্রাইভারের আয়ত্ত না থাকার কারণে সেটা কী হয়ে গেল, সেটা ক্ষতিগ্রস্ত, মানে বিপদে পড়ে গেল। তাহলে দেখো এখানে ওই যে কন্ট্রোলটা আছে, যে অন্যান্য ক্ষেত্রে যে কন্ট্রোল, পরিবার, সমাজ কিংবা নিজের ক্ষেত্রে কন্ট্রোল, সেই কন্ট্রোলের সাথে আমরা এই ব্যবসায় কিংবা ব্যবস্থাপনা যে কন্ট্রোল, আমরা অনেক মিল পাবো। সেজন্য আমি যে কন্ট্রোলিং অধ্যায়টা পড়াবো, ওই কন্ট্রোলিংয়ের অধ্যায়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে তো আমাদের বাস্তব জীবনে যে কন্ট্রোলিং বিষয়টা আমরা কিভাবে ব্যবহার করছি সেটার সাথে আমি কিছু কিছু তুলনা দিব। দেখো আমি আবারও আসি যে তোমাদের যে সংজ্ঞাটা আমি বললাম, পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা। এর মানে কি? মানে আমি পূর্ব নির্ধারিত আদর্শ মান বলতে যে কোনো একটি কাজ করতে গেলে, ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো একটি কাজ করতে গেলে আমাকে প্রথমত একটি প্ল্যান তৈরি করতে হয়। সেই প্ল্যানটা হতে পারে সংখ্যায় কিংবা সংখ্যা ছাড়াও। তাহলে এই যে প্ল্যান মাফিক, এই প্ল্যানটাকে বলা হচ্ছে একটি আদর্শ মান, যেটা প্রথম স্টেপ আছে আদর্শ মান নির্ধারণ। তাহলে এই যে প্ল্যানটা তৈরি করা, আমি কি করব, কিভাবে করব, এইটাকে আমরা সাধারণত প্ল্যান বলি। তাহলে পূর্ব নির্ধারিত একটি আগেই যখন আমি ঠিক করে দিব যে আমি কাজটা কত দিনে করব কিংবা কত সময়ে করব কিংবা কতটুকু উৎপাদন করব, এই যে কতটুকু উৎপাদন করা বা কতটুকু সময় করবা, এই যে সময়টা নির্ধারণ করা কিংবা পরিমাণটা নির্ধারণ করে দেওয়া, এটাকে আমরা বলছি আদর্শ মান নির্ধারণ। ঠিক আছে? তারপরে দেখো তাহলে কোথায় ছিলাম? আদর্শ মান নির্ধারণ। তাহলে আদর্শ সংজ্ঞাটায় আমি আবারও আসি। সংজ্ঞাটা আমি কি বলছি? আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা। দেখো ছকে প্রথমে আছে আদর্শ মান নির্ধারণ, তার মানে পূর্ব নির্ধারিত যে মানটা ঠিক করে দেওয়া হয় সেটাকে আমরা বলছি আদর্শ মান নির্ধারণ। পরবর্তী সংজ্ঞায় কি বললাম? প্রকৃত কার্যফল পরিমাপ। তার মানে কি, আমি যে পূর্ব নির্ধারিত, সাপোজ আমার একটা প্রতিষ্ঠানে আমি কর্মীদেরকে কিংবা আমি প্রতিষ্ঠানে 3 মাসে একটি টার্গেট নির্ধারণ করে দিলাম যে 3 মাসে আমাকে 10 লক্ষ 3 মাসে আমাকে 10 লক্ষ শার্ট তৈরি করতে হবে। তাহলে 3 মাসে 10 লক্ষ শার্ট তৈরি করতে হবে, এই যে আগে থেকে আমি এটা ঠিক করে দিলাম, এটাকে আমরা বলছি কি? আদর্শ মান নির্ধারণ। তারপরে পরবর্তী স্টেপ কি? প্রকৃত কার্যফল পরিমাপ। প্রকৃত কার্যফল পরিমাপ এর মানে কি? আমি যে নির্দিষ্ট করে দিলাম যে 10 লক্ষ, 3 মাসে আমাকে 10 লক্ষ শার্ট তৈরি করতে হবে, তাহলে 3 মাস পরে আমি বাস্তব ক্ষেত্রে আমার কতটুকু উৎপাদন হয়েছে সেটাকে আমরা বলছি প্রকৃত কার্যফল পরিমাপ। তার মানে কি, আমি বাস্তবে কতটুকু করলাম, প্ল্যান মোতাবেক আমার কাজ কতটুকু হয়েছে সেটাকে আমরা বলছি প্রকৃত কার্যফল পরিমাপ। সাপোজ আমার প্রকৃত কার্যফল হয়েছে 8 লক্ষ শার্ট আমি বাস্তব ক্ষেত্রে কর্মীরা তৈরি করতে 3 মাসে তৈরি করতে পারলো, তাহলে এই 8 লক্ষকে আমরা বলছি প্রকৃত কার্যফল পরিমাপ, মানে খুঁজে বের করা। পরবর্তী স্টেপ কি? প্রকৃত কার্যফলের সাথে আদর্শ মানের তুলনা। তার মানে আমার আদর্শ মান যেটা ছিল, যেমন 10 লক্ষ শার্ট তৈরি করার কথা, সেই আদর্শ মানের সাথে আমি বাস্তব ক্ষেত্রে কতটুকু করলাম সেটাকে আমি একটি কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর দেখা গেল যখন আমি কম্পেয়ার করতে যাব তখন আমার কি দেখা যাচ্ছে? এখানে কথা ছিল 10 লক্ষ কিন্তু তৈরি হয়েছে কত? 8 লক্ষ। তার মানে এখানে 2 লক্ষ আমার ঘাটতি রয়ে গেছে। তাহলে 2 লক্ষ যদি ঘাটতি থাকে, দেখো পরবর্তী স্টেপটা কি আছে? দেখো এখানে কিন্তু আমার 2 লক্ষ ঘাটতি রয়ে গেল, মানে 2 লক্ষ পিস আমি শার্ট তৈরি করতে কর্মীরা পারলো না কিংবা সময় শেষে তৈরি করা গেল না। তাহলে এখানে কি হলো? পার্থক্যটা কি আসলো? নেতিবাচক আসলো।
নেতিবাচক কীভাবে আসলো, মানে আমি আমার টার্গেট ফিল আপ করতে পারলাম না। টার্গেট ফিল আপ করতে না পারা, কেন পারলাম না, সেটাকে বলা হচ্ছে পার্থক্য নেতিবাচক, মানে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। যদি আমার এই অবস্থা হয় যে আমার পার্থক্য নেতিবাচক আসে, মানে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারলাম না, তার মানে আমি যে টার্গেট ঠিক করে দিলাম এই টার্গেট মোতাবেক কাজ কেন হচ্ছে না, অবশ্যই আমার প্রতিষ্ঠানে কিংবা আমার কর্মীদের কিংবা আমার মেশিনে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেজন্যই আমি আমার টার্গেট ফিল আপ করতে পারলাম না। তাহলে যদি এরকম হয়, নেতিবাচক হয়, তাহলে কি করতে হবে আমাকে, যে আমার কেন তৈরি হলো না, কি কারণে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারলাম না, সেই ব্যবস্থা আমাকে, মানে সংশোধনমূলক ব্যবস্থা আমাকে করতে হবে। তার মানে কি, পরবর্তীতে আমি যখন আবারও শার্ট তৈরির প্ল্যান তৈরি করব, তখন আমাকে কী করে দিতে হবে, আমার এই যে ভুলের কারণে আমি 2 লক্ষ শার্ট আমার কম উৎপাদন হলো, সেটা যেন আমার আর পরবর্তীতে না হয়। আর দেখো, আর যদি আমার পার্থক্য নেতিবাচক না হয়, যদি সাপোজ আমার 10 লক্ষ তৈরি করার কথা ছিল, আমি 10 লক্ষ শার্টই তৈরি করতে পারলাম, সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখো ছকে কী দেওয়া আছে, পার্থক্য নেতিবাচক নয়। তার মানে দেখো, তার মানে আমার যতটুকু, আমার টার্গেট যতটুকু, আমি আমার টার্গেট ফিল আপ করে ফেলেছি। কাজে এই ক্ষেত্রে আমার হয়তো কোনো প্রবলেম ছিল না, আমার কর্মীরা সঠিকভাবে কাজ করেছে, আমার মেশিন সঠিকভাবে তার উৎপাদন করে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার আর কিছু করার প্রয়োজন হয় না। যদি আমার কোনো বিচ্যুতি না থাকে, যদি আমার পার্থক্য নেতিবাচক না আসে, তাহলে পরবর্তীতে আমি আমার যে প্ল্যান, বর্তমানে আমি যে প্ল্যান ইউজ করছি, সেই প্ল্যানই আমি পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো। তাহলে এই যে টোটাল যে কাজটা, দেখো, প্রকৃত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা, এবং তুলনা করার পর যদি বিচ্যুতি ঘটে তাহলে সংশোধনমূলক ব্যবস্থা করা, এই টোটাল কার্যটাকে আমরা বলছি নিয়ন্ত্রণ কার্য মডেল। ঠিক আছে, দেখো এই সংজ্ঞাটা দ্বারা কিংবা এই ছকটা দ্বারাই কিন্তু আমরা নিয়ন্ত্রণের স্টেপগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি, যদিও বা আমি পরবর্তীতে আবারও তোমাদেরকে স্টেপগুলো পড়িয়ে দিব। তাহলে দেখো, আমি আবারও বলি, নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং কাকে বলে, প্রকৃত মানের সাথে কিংবা আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে কোনো বিচ্যুতি থাকলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণকে আমরা নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এর পরবর্তী স্টেপটা কি আছে, কন্ট্রোলিংয়ের পরে আমরা আর কি পড়ব, তাহলে আমরা পড়ব আর পড়ব নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। দেখো, আমরা নিয়ন্ত্রণ সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা নিলাম কিংবা নিয়ন্ত্রণের যে সংজ্ঞাটা পড়লাম, এই সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা এর অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে অলরেডি আলোচনা করেছি। তুমি যদি সংজ্ঞাটা ভালো করে বুঝতে পারো, তাহলে তুমি কিন্তু এই সংজ্ঞা থেকে বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে পারবা। দেখো আমি যে বৈশিষ্ট্যগুলো, পয়েন্টগুলো বলবো, এটা আমি যে এতক্ষণ যেটা পড়ালাম সংজ্ঞাটা, সেটার মধ্যে অনেকটাই কিন্তু খুঁজে পাবা। দেখো, নিয়ন্ত্রণের একটি সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে, কিংবা সর্বপ্রথম যে বৈশিষ্ট্য আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে এটি একটি সর্বশেষ ধাপ। এটি একটি নিয়ন্ত্রণকে সর্বশেষ ধাপ বলা হয়। এটি একটি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। কিসের সর্বশেষ, কোন ক্ষেত্রে সর্বশেষ, আমি ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে পরিকল্পনা থেকে যে ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু হয়, সেটা একেবারে আমার নিয়ন্ত্রণের মাধ্যমে, সে কি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সেটা আমার শেষ হয়। সেই জন্য বলা হয় নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার একটি সর্বশেষ ধাপ, এবং এই সর্বশেষ থেকে আবার পরবর্তীতে আবার শুরু হয়। 2 নম্বর দেখো, কালান্তিক কাজ। কালান্তিক কাজ এর ইংরেজি শব্দ হচ্ছে পিরিয়ডিক্যাল ওয়ার্ক।
কালান্তিক এই শব্দটা আসলে আমাদের কাছে নতুন মনে হতে পারে। কালান্তিক হচ্ছে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হওয়াকে আমরা কালান্তিক কাজ বলে থাকি। দেখো আবার বলি, নির্দিষ্ট সময় পর পর কোনো কাজ সংগঠিত হওয়াকে আমরা কালান্তিক কাজ বলে থাকি। এই যে এই কাল মানে নির্দিষ্ট কাল বলতে আমরা একটি সময়কে বুঝি, তাহলে এই কালটা বিভিন্ন সময় হতে পারে একদিন পর পর, হতে পারে এক সপ্তাহ পর পর, হতে পারে এক মাস পর পর, হতে পারে এক বছর পর পর। তাহলে দেখো যে কোনো কাজ যখন একটা প্রতিষ্ঠানে যখনই কোনো প্ল্যান তৈরি করা হয়, সেই প্ল্যানের অবশ্যই কোনো শেষ আছে। তাহলে প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে সে কাজের শেষ হবে এবং সেটাকে একটি নির্দিষ্ট সময় পরপরই হচ্ছে। তাহলে ধরো নিয়ন্ত্রণ কিন্তু একেবারে কোনো কাজ প্ল্যানের সাথে সাথে কিন্তু নিয়ন্ত্রণে কাজ করার প্রয়োজন হয় না। তাহলে আমি প্ল্যান তৈরি করব, প্ল্যান মোতাবেক কাজ করব, করার পর আমি কতটুকু করতে পারলাম, আমার কতটুকু হলো, তাহলে কি আমার একেবারে শেষের দিকে এই কাজটা, তার মানে একটি নির্দিষ্ট সময় মানে প্ল্যানের সাথে সাথে কিন্তু হচ্ছে না, নির্দিষ্ট সময় পর পর এই কাজটা আমাকে করতে হয়। তারপর দেখো আছে ভিত্তি নির্ভরতা। নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভিত্তি নির্ভরতা। মানে কোনো কিছুর ওপর বেস করে আসলে নিয়ন্ত্রণ কাজটা করতে হয়। যেমন আমি এক এক সময় এক একটা বেস করে, যেমন পরিকল্পনা, এখন আমি হয়তো বা 2 দিনে একটি পরিকল্পনা তৈরি করলাম, তার 2 দিনের এই পরিকল্পনার উপর ভিত্তি করে আমাকে কি করতে হয়, কন্ট্রোলিং করতে হয়। ঠিক এরকমই আমি বিভিন্ন সময় বলো, বিভিন্ন মেয়াদি বলো, কিংবা বিভিন্ন উদ্দেশ্য বলো, এই উদ্দেশ্য এই যে এগুলোকে বেস ধরে আমার কন্ট্রোলিং কাজটা করতে হয়। সেজন্য ভিত্তি নির্ভরতাও কি বলা হয়, নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অবিরাম প্রক্রিয়া। নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া। যদিও বা নিয়ন্ত্রণ একটি কালান্তিক কাজ, মানে একটি নির্দিষ্ট সময় পর পর হয়, তারপরেও নিয়ন্ত্রণ হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস। মানে যত তোমার যে কোনো প্ল্যান, তুমি যখনই কোনো প্ল্যান করো না কেন, সেটার সাথে কিন্তু অটোমেটিকলি নিয়ন্ত্রণ শব্দটা এসে যায়। এবং যতদিন তোমার প্ল্যান বেঁচে থাকবে, তুমি যতদিন প্ল্যান করবা ততদিন এই নিয়ন্ত্রণটাও চলতে থাকবে। তার মানে একটা প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে ততদিন কি এই নিয়ন্ত্রণটাও কন্টিনিউয়াসলি করতে হবে। আর যদি এই নিয়ন্ত্রণ যদি না করা হয় একটা প্রতিষ্ঠানে, মানে নিয়ন্ত্রণবিহীন যদি কোনো প্রতিষ্ঠান হয়ে যায়, তাহলে সেসব প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, নানান বিশৃঙ্খলা তৈরি হয়। সেজন্য একটি প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ কিন্তু থাকতে হয়। আর নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলেই কিন্তু প্রতিষ্ঠানে কি লাগামহীন প্রতিষ্ঠান হয়ে যায়, মানে সবাই লাগামহীনভাবে কাজ করতে থাকে। তারপর দেখো 5 নাম্বার, ব্যাপ্তি। নিয়ন্ত্রণের ব্যাপ্তি আসলে কতটুকু? নিয়ন্ত্রণের ব্যাপ্তি হচ্ছে যত তোমার পরিকল্পনা যত আছে, মানে নিয়ন্ত্রণটা পরিকল্পনার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তোমার পরিকল্পনা যতক্ষণ থাকবে, তুমি একটা প্রতিষ্ঠানের যত ছোট বড় যত পরিকল্পনা তৈরি করো না কেন, সেটার সাথে কিন্তু অটোমেটিকলি নিয়ন্ত্রণ জড়িত। যেমন উপর স্তরে পরিকল্পনা থাকে দীর্ঘমেয়াদী, উপর স্তরে যারা পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনাগুলো হয় দীর্ঘমেয়াদী। এবং আস্তে আস্তে যখন নিচের স্তরে পরিকল্পনাগুলো ছেড়ে দেওয়া হয়, তো নিচের স্তরের দিকে পরিকল্পনাগুলো হয় স্বল্পমেয়াদী। তাহলে এই স্বল্পমেয়াদী বলো আর দীর্ঘমেয়াদী বলো, প্রত্যেকটা পরিকল্পনা, এই স্বল্পমেয়াদী পরিকল্পনা কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা জড়িত, ঠিক দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণেও কিন্তু, মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও কিন্তু এই নিয়ন্ত্রণ জড়িত। সেজন্য বলা হয় যে নিয়ন্ত্রণের ব্যাপকতা বা ব্যাপ্তি, এটা প্রতিষ্ঠানে যতদিন পরিকল্পনাটা যেমন, নিয়ন্ত্রণের ব্যাপ্তিটা সেই পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তারপর দেখো আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ঊর্ধ্বতন সম্পাদিত কাজ।
অবশ্যই আমাদের সাধারণ জ্ঞানে যেটা ধরে নিয়ন্ত্রণ অবশ্যই সেটা ঊর্ধ্বতন সম্পাদিত কাজে হওয়া উচিত। যদি একটা প্রতিষ্ঠানে পিয়ন কিংবা অধস্তনদের কাছে কন্ট্রোলিং পাওয়ার চলে যায় তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু সঠিকভাবে চলবে না, কারণ সেই ক্ষেত্রে একজন অধস্তন কর্মী একটা প্রতিষ্ঠান চালানোর মতো আসলে ক্ষমতা তার যোগ্যতায় সেটা থাকে না, সেটা সে পারে না। সেজন্য কন্ট্রোলিংটা সাধারণত আমরা নেতা কিংবা ঊর্ধ্বতন যাদের দায়িত্বে আরও অনেক শ্রমিক কর্মী কাজ করে মূলত তাদের হাতেই কি থাকে, কন্ট্রোলিং পাওয়ার ক্ষমতাটা তাদের কাছে থাকে। সেজন্য বলা হয় নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বতন সম্পাদিত কাজ, মানে নিয়ন্ত্রণের কাজটা ঊর্ধ্বতনরাই করবে। হতে পারে সেটা বিভাগীয় কর্মকর্তা কিংবা মানে একেবারে যে পরিচালনা পর্ষদ উচ্চ লেভেলেই হবে তা কিন্তু না। যেমন ধরো আমার অধীনে 4-5 জন লোক আছে, আমি তাদেরকে আমি পরিচালনা করি, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণের দায়িত্বও কিন্তু আমার। তাহলে যাকে যে দায়িত্ব দিয়ে দেওয়া হয় সেটার সাথে সাথে তাকে কিন্তু এই কন্ট্রোলিং ক্ষমতাটাও দিয়ে দেওয়া হয়। যদিও বা একেবারে উপরের স্তর ঊর্ধ্বতন যারা আছে এছাড়াও মধ্যস্তর কিংবা নিম্ন স্তরে যারা আছে তারাও কিন্তু এই কন্ট্রোলিং ক্ষমতাটা রাখে, মানে তারাও এই কন্ট্রোলিং কাজটা করে থাকে। কিন্তু এই মূলত সকল কন্ট্রোলিং কাজ আবার একেবারে সবারই কাজ কিন্তু আবার একেবারে ঊর্ধ্বতন যারা আছে তারা কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে আছে দেখো পরিকল্পনা ভিত্তি বলা হচ্ছে। আমি আবারও বললাম পরিকল্পনা ভিত্তি, এটাও কিন্তু নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি প্রথমে দেখো সংজ্ঞাতেই কিন্তু এই কথাগুলো আমি বলে ফেলছি যে পরিকল্পনার ভিত্তি আসলে কিভাবে। দেখো আমি আবারও তোমাদের ব্যবস্থাপনা চক্রের ছকটা দেখাচ্ছি। ব্যবস্থাপনা চক্রের প্রথম কাজ কি, পরিকল্পনা। জায়গা হচ্ছে না, 7 নম্বর পয়েন্ট ছিল পরবর্তী পরিকল্পনা ভিত্তি। দেখো আমি আবার বলছি তোমাদের যে আমরা যে ব্যবস্থাপনার কাজগুলো পড়ি, ব্যবস্থাপনার কাজের 1 নম্বর কাজ ছিল পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। দেখো 7টা কাজ, 7টা কাজ ব্যবস্থাপনার যে প্রক্রিয়া কিংবা ব্যবস্থাপনার যে কাজগুলো, মৌলিক কাজগুলো 7টা কাজগুলো কিভাবে যায়, যে স্টেপ বাই, তীরটা কি নিচের দিকে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তাহলে দেখো একটা চক্র কি একটা চাকা, আসলে কখনো সে ঘুরতেই থাকে, তুমি যদি ছেড়ে দাও সেটা কিন্তু ঘুরতেই থাকবে, সেটা কিন্তু থামবে না, এটা কিন্তু শেষ নাই। একটা বৃত্ত, এটার কিন্তু শেষ নাই, এটা এটা পুরাটাই গোলাকার। তাহলে দেখো এটা পরবর্তী পরিকল্পনার ভিত্তি। দেখো পয়েন্টটা, সর্বশেষ পয়েন্ট যেটা বললাম, পরবর্তী পরিকল্পনার ভিত্তি। আমি বর্তমানে এই যে আমি তোমাদের এখানে একটু উদাহরণ দিয়েছিলাম যে 10 লক্ষ ষাট তৈরি কথা, তাহলে আমি 3 মাসের একটি টার্গেট ঠিক করলাম, 10 লক্ষ ষাট তৈরি করবো, 3 মাসের প্ল্যান। তো 3 মাসের এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য আমার এই সংগঠন, কর্মসংস্থা, মানে প্রত্যেকটা কাজে কিন্তু আমাকে করতে হচ্ছে। তো সর্বশেষ কাজটা হচ্ছে কি, নিয়ন্ত্রণ। 3 মাস পরেই কিন্তু আমি বুঝতে পারবো আমার আসলে উৎপাদনের পরিমাণ আমি যতটুকু ঠিক করলাম ততটুকু হলো কিনা, মানে প্রকৃত কার্যফল আমার কতটুকু হয়েছে। তাহলে প্রকৃত কার্যফল কতটুকু, যদি এখানে আমার বিচ্যুতি হয়, নেতিবাচক আসে, তাহলে কি ওইখানে ছকে কী ছিল, যদি নেতিবাচক আসে তাহলে আমাকে কী করতে হবে, সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। এখন আমার 3 মাসের প্ল্যানই আমার 3 মাসের সময় শেষ, তাহলে সেই জায়গায় আমি সংশোধনটা করব কোথায়?
সংশোধনটা দেখো আবার 3 মাসের প্ল্যান শেষ এবং সর্বশেষে এসে আমি যখন নিয়ন্ত্রণের কাজটা মানে আমার কাজটা প্রকৃত কার্য হলো, আসলে কাজ কতটুকু হলো সেটা আমি বুঝবো একেবারে 3 মাস শেষে আমি সেটাকে মূল্যায়ন করতে পারবো। তাহলে 3 মাস শেষে যখন আমি বুঝতে পারবো যে আমার প্রকৃত কার্যফলের সাথে আমার আদর্শ মানের অনেকটা গ্যাপ রয়ে গেছে, তাহলে ওই মুহূর্তে যে 3 মাস চলে গেল এই সময়টাতে তো আসলে আমি কি করতে পারবো না, সংশোধনমূলক কোনো ব্যবস্থা নিতে পারবো না। জাস্ট আমি খুঁজে বের করে রাখতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে। তাহলে এই প্রবলেমটা কোথায় হয়েছে সেটাকে আমি এই সংশোধনমূলক ব্যবস্থাটা আমি কখন নেব, পরবর্তীতে যখন 3 মাস শেষে আমি আবারও যখন নতুন প্ল্যান তৈরি করব তখন কি করব, পূর্ববর্তী যে প্ল্যানটা করেছিলাম সেখানে যে গ্যাপটা ছিল কিংবা যে বিচ্যুতিটা ঘটেছিল সেই গ্যাপটা যেন না হয়, সেজন্য পরবর্তী প্ল্যানে আমি কি করব যে পূর্ববর্তী নিয়ন্ত্রণে যে বিচ্যুতি হয়েছিল সেটাকে সংশোধন করে নতুন করে আমি আবার প্ল্যান তৈরি করব। ঠিক আছে, সেজন্য বলা হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে পরবর্তী পরিকল্পনার একটি ভিত্তি, মানে পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাহলে এগুলো ছিল তোমাদের সাধারণ কয়েকটা বৈশিষ্ট্য। আমরা একটু ভালো করে বাসায় একটু পড়ে নেব। এই নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যটা মানে ভালো করে বুঝতে পারলে তোমাদের নিয়ন্ত্রণের অধ্যায়টা অনেকটা বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকসটা আমি বৈশিষ্ট্যের সাথে তোমাদের আরেকটা জিনিস পড়িয়ে দিচ্ছি। বৈশিষ্ট্যের সাথে এটা অনেকটাই মানে রিলেটেড, সেজন্য একসাথে পড়িয়ে দেবো এটা। যেমন নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ন্ত্রণের গুরুত্ব আসলে কতটুকু আছে? গুরুত্ব অবশ্যই আছে, কারণ একটা প্রতিষ্ঠান চলতে গেলে নিয়ন্ত্রণ ছাড়া আসলে প্রতিষ্ঠান চলতে পারে না। দেখো মাঝ নদীতে যদি মাঝি না থাকে কিংবা মাঝি ছাড়া নৌকা, সেটা কি সম্ভব? মাঝি ছাড়া নৌকাটাকে কন্ট্রোল কী করবে, মানে নৌকাটাকে আয়ত্তে রাখা ইম্পসিবল। সেজন্য দেখা যায় নিয়ন্ত্রণের গুরুত্বটা প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, মানে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আছে। তাহলে প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণের গুরুত্বগুলো আমি পয়েন্ট আকারে ছোটো ছোটো পয়েন্ট আকারে তোমাদের শুধু বলে দিচ্ছি। এক, শৃঙ্খলা বিধান। শৃঙ্খলা বিধান একটা প্রতিষ্ঠানে যদি কন্ট্রোলিং থাকে বা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা যদি থাকে, তাহলে প্রতিষ্ঠানে যারা নিয়োজিত কর্মী যারা আছে কিংবা কর্মকর্তা যারা আছে তারা একটি শৃঙ্খলায় থাকে, মানে তারা একটা জবাবদিহিতার মধ্যে থাকে। আর যদি কন্ট্রোলিং বিষয়টা না থাকে, মানে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা যদি না থাকে, কর্মীদেরকে দেখে রাখা কিংবা তাদের সুযোগ সুবিধা, তারা কেন কাজ করতেছে না, কেন তারা কাজটা এইভাবে করছে, এইগুলো যদি দেখার কেউ না থাকে, তদারকি করার কেউ না থাকে, তাহলে সেখানে সবাই লাগামহীনভাবে কাজ করে। সেজন্য বলা হয় যদি একটা প্রতিষ্ঠানে কন্ট্রোলিং থাকে কিংবা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা থাকে, তাহলে অবশ্যই সেখানে জবাবদিহিতা তৈরি হয় এবং সেই জবাবদিহিতা থেকেই কিন্তু কর্মীরা শৃঙ্খলা বজায় রেখে কাজ করে থাকে। সেজন্য একটা প্রতিষ্ঠানের সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়ন্ত্রণ জরুরি। তারপর দেখো বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা। বিচ্যুতি নির্ণয় সহযোগিতা বলতে যে আমার আদর্শ মান, আমার পূর্ব তৈরি করা প্ল্যানের সাথে আমি কাজ কতটুকু করতে পারলাম, এবং যদি করতে না পারি তাহলে কেন আমার সমস্যাটা হলো, কেন আমার পার্থক্যটা নেতিবাচক হলো, সেটা বের করার জন্য হলেও কিন্তু আমার নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। তাহলে একটা প্রতিষ্ঠানে কাজটা আমি কেন সফল হতে পারছি না, সেটা খুঁজে বের করার জন্য কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। ঠিক আছে, তারপর আছে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। ওই
যে আগে বললাম, যদি আমার প্রতিষ্ঠানে জবাবদিহিতা থাকে, যদি কন্ট্রোলিং থাকে, তাহলে আমার প্রতিষ্ঠানে জবাবদিহিতা থাকবে। আর যদি জবাবদিহিতা থাকে, তাহলে জবাবদিহিতার কারণে প্রতিষ্ঠানের কর্মীরা নিয়মিতভাবে কাজ করবে, এবং নিয়মিতভাবে কাজ করলে আমি আমার প্রতিষ্ঠানে যে প্ল্যান, সে প্ল্যানটা কী হবে, দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। তারপরে দেখো আছে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। যদি আমার প্রতিষ্ঠানে কন্ট্রোলিংটা থাকে, তাহলে কি হবে, আমি আমার প্রতিষ্ঠানে কাজ আসলে কোন দিকে যাচ্ছে, কেন খারাপ হচ্ছে, সেটা যদি আমি দ্রুত ধরতে পারি, মানে দ্রুত যদি ধরতে পারি, তাহলে কি করতে পারবো, সমস্যা যদি দ্রুত বের করতে পারি, তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানও আমরা দ্রুত দিতে পারবো। ঠিক আছে। তারপর দেখো ফাঁকিবাজি ও প্রলোভন দূরীকরণ। দেখো পয়েন্টগুলো কিন্তু আসলে কাছাকাছি সব। যদি আমার প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ থাকে, তাহলে প্রতিষ্ঠানে জবাবদিহিতা থাকবে, আর জবাবদিহিতা থাকলে কর্মীরা অবশ্যই কাজে ফাঁকি দিতে পারবে না। যে আমি যদি ফাঁকি দিই, তাহলে অবশ্যই আমাকে ঊর্ধ্বতন বসের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে, কারণ দর্শাতে হবে। সেজন্য কি হয়, যদি একজন কর্মী জানে যে আমি কোনোভাবে কাজ এটা আমাকে করতেই হবে, সেই ক্ষেত্রে সে ফাঁকিবাজি করার সুযোগটা কিংবা সেই মনোভাব তার মধ্যে তৈরি হতে পারে না। তারপরে দেখা আছে সহজ কর্তৃত্ব অর্পণ। যদি কন্ট্রোলিংটা ভালো থাকে প্রতিষ্ঠানে, মানে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা থাকে, তাহলে কি করতে পারে, একজন ঊর্ধ্বতন সহজে মানে সে চিন্তা করে যে আমি তো সকল কিছু দেখব, কিন্তু কিছুটা কাজ আমি নিচ স্তরে দিয়ে দিই। তারা যদি কর্মীদেরকে সরাসরি তত্ত্বাবধান করে, তাদেরকে যদি কর্তৃত্ব করে, আমি যে করবে, যেমন নিম্ন স্তরের ব্যবস্থাপককে আমি কন্ট্রোল করব, সেই ক্ষেত্রে কিন্তু সে নিশ্চিন্তে সহজেই সে কর্তৃত্ব নিচু স্তরে অর্পণ করতে পারে। তারপরে আছে কি, নির্বাহীর সময় যদি কন্ট্রোলিং থাকে একটা প্রতিষ্ঠানে, দেখো নিয়ন্ত্রণের গুরুত্বটা কতটুকু। যদি সঠিক নিয়ন্ত্রণ থাকে, তাহলে যারা ঊর্ধ্বতন আছে, যারা নির্বাহী আছে, তাদের সময় অনেকটাই কিন্তু মানে অনেকটা সময় বাঁচে। মানে আমি সরাসরি যদি আমার প্রতিষ্ঠানে যদি কোনো কন্ট্রোলিং না থাকে, কিংবা আমার অধস্তন যারা আছে তাদেরকে যদি আমি নিয়ন্ত্রণের মধ্যে না রাখতে পারি, তাহলে কিন্তু আমার অপচয় বৃদ্ধি পাবে এবং সময়ও লস হয়। সেজন্য সেই ক্ষেত্রে যদি কন্ট্রোলিং থাকে, তাহলে অবশ্যই আমার একজন নির্বাহী তার সময় এবং ব্যয় দুইটাই কিন্তু কমে আসে। ঠিক আছে। তাহলে এই যে গুরুত্বগুলো পড়লাম, তোমরা বইটাতে একটু ভালো করে দেখে নিবা, দেখবা আর একটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে তোমাদের বইয়ের অনুশীলনের সৃজনশীল 1 নম্বর উদ্দীপকটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। আমরা যে টপিকসগুলো যখন পড়ব, টপিক্সের সাথে সাথে অবশ্যই এই টপিক্স রিলেটেড যে উদ্দীপকগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ের শেষে, সেগুলো আমরা করে ফেলবো। তাহলে কি হবে, আমি যে টপিক্সটা পড়লাম, যে টপিক্সটা পড়ালাম, সেটা তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু শুধু তোমাদের প্রয়োগটা দেখিয়ে দিচ্ছি যে প্রয়োগটা কিভাবে করবে। এটা একটি তোমাদের সৃজনশীল প্রশ্ন 1 নম্বরটা দেখো। সৃজনশীল প্রশ্ন 1 নম্বরের যে প্রশ্নটা আসলে এমন যে মিস্টার রোপন একটি ত্রৈমাসিক টার্গেট, মানে 4 মাসের একটি টার্গেট ঠিক করে দিল 1000
একক নির্ধারণ করে প্রত্যেক শ্রমিক কর্মীদের সেজন্য নির্দেশনা দিয়ে দিল এবং সেই মোতাবেক সে ঠিকমতো কাজ করে যাচ্ছে। যদি ভুল ত্রুটি হয় সে সংশোধনমূলক ব্যবস্থা মানে সংশোধন করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারপরেও এত কিছুর পরেও এই 4 মাস শেষ হলে কিংবা তার নির্দিষ্ট সময়টা শেষ হওয়ার পর দেখা গেল যে সে তার কাঙ্ক্ষিত টার্গেট ফিল আপ করতে পারে না। 1000 তৈরি করার কথা ছিল, সেখানে সে 800 একক উৎপাদন করেছে। তো এই পর্যালোচনায় দেখা গেল যে সব কিছু অনুকূল থাকার পরও যন্ত্রপাতি মাঝে মাঝে বিকল হয়ে যাওয়ার কারণে তাদের এই শ্রম ঘন্টার অপচয় ঘটেছে, যার কারণে সে তার টার্গেট ফিল আপ করতে পারে না। তাহলে দেখো এটা রিলেটেড যে প্রশ্নটা আছে, উদ্দীপকে 3 মাস পরে কার্যফল পরিমাপ নিয়ন্ত্রণ কাজের কোন বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ? ঠিক আছে, দেখো 3 মাস পরে কার্যফল পরিমাপ নিয়ন্ত্রণ, কার্যফল যে পরিমাপ, এখানে যে কার্যফল পরিমাপ করলো, কার্যফল পরিমাপ করে কি পেলো যে 800 একক পণ্য, টার্গেট ছিল 1000 একক তৈরি করবে, কিন্তু দেখা গেল কার্যফল মানে কতটুকু কাজ হয়েছে 800 একক। তাহলে দেখা গেল যে কার্যফল পরিমাপ নিয়ন্ত্রণ কাজের কোন বৈশিষ্ট্যের সাথে জড়িত? দেখো আমরা বৈশিষ্ট্য পড়েছি বেশ কয়েকটা, আমরা 7-8টা বৈশিষ্ট্য পড়েছি। তাহলে এই বৈশিষ্ট্যের কোনটার সাথে এটা মিলতে পারে? দেখো আমরা বৈশিষ্ট্যগুলো পড়েছি। নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া, নিয়ন্ত্রণ একটি কালান্তিক কাজ, নিয়ন্ত্রণ একটি সর্বশেষ ধাপ। দেখো এই ক্ষেত্রে আমরা আমাদের এই প্রশ্নটার সাথে রিলেটেড কোনটা মনে হচ্ছে? যে এখানে বলা হচ্ছে 3 মাস, প্রশ্নটা কী আছে তোমরা ভালো করে প্রশ্নটা খেয়াল করো। 3 মাস পরে কার্যফল পরিমাপ, 3 মাস পরে। তাহলে দেখো 3 মাস পরে একটা নির্দিষ্ট সময় পরে, তাহলে আমরা যে বৈশিষ্ট্য পড়েছিলাম একটি কালান্তিক কাজ, কালান্তিক কাজের সংজ্ঞাটা কী ছিল? যে নির্দিষ্ট সময় পর যে কাজ হয় সেটাকে আমরা বলতেছি কালান্তিক কাজ। তাহলে উদ্দীপকে কী আছে? যে নির্দিষ্ট 3 মাস পরে কার্যফল পরিমাপ, মানে 3 মাস পরে আমি যে কাজটা করলাম সেটা নিয়ন্ত্রণ বৈশিষ্ট্যের কোন বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে আমরা উত্তর কী দেব? সেটা নিয়ন্ত্রণ বৈশিষ্ট্যের কালান্তিক কাজের সাথে সঙ্গতিপূর্ণ। কেন? কারণটা কি? কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে 3 মাস পরে, যদি কালান্তিক কাজের সংজ্ঞাটা কি? একটি নির্দিষ্ট সময় পর যে কাজ বারবার সংঘটিত সেটাকে আমরা কালান্তিক কাজ বলি, এবং উদ্দীপকে এখানে কিংবা প্রশ্নে এখানে বলা হচ্ছে যে 3 মাস পরে যে কার্যফল পরিমাপের কথাটি এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তাহলে আমরা যতটুকু পড়লাম এটা রিলেটেড তোমাদের বই শেষে যে উদ্দীপকগুলো আছে আমরা সেগুলো একটু করব। নর্মালি বৈশিষ্ট্য থেকে খুব একটা প্রশ্ন আসে না, এখানে আরও গুরুত্বপূর্ণ টপিকস আছে যেখান থেকে উদ্দীপক আসে। তো তারপর বৈশিষ্ট্যটা পড়তে হয়, নিয়ন্ত্রণ কি এটা বোঝার জন্য বৈশিষ্ট্যটা ভালোভাবে পড়তে হবে। যেটা যে নিয়ন্ত্রণ যে একটি আলাদা একটি বিষয়, সেটা তোমাকে বোঝার জন্য আমার নিয়ন্ত্রণের প্রাথমিক ধারণাটা এই বৈশিষ্ট্যগুলোকে এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এবং এটা রিলেটেড তোমরা একটু খুঁজে বের করবা তোমাদের যে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো, বিশেষ করে 2019 সালে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, এই বোর্ডগুলোতে তোমাদের এই বৈশিষ্ট্য রিলেটেড কোনো প্রশ্ন কিংবা উদ্দীপক আসছে কিনা সেটা তোমরা একটু পরিশ্রম করে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ওগুলো বাসায় একটু প্রয়োগ করলে তোমাদের এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমার সময় শেষ, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাসায় থাকবে, এবং এটা শেষ কথা, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।